দর্শক আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে যারাই বাংলাদেশকে স্বাধীন করেছেন তারা স্বাধীনভাবে কথা বলবে, সেই স্বপ্ন দেখতাম গত 15 বছর ধরে। অবশেষে সেই স্বপ্নের অবসান হয়েছে। আপনাদের সামনে আজকে স্বাধীনভাবে কথা বলার জন্য অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। ডক্টর অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই বীর মুক্তিযুদ্ধ আমি আজকে আমার যে অনুষ্ঠান সেটার নাম দিয়েছি যে কথা হয়নি বলা। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করিনি। আমার মনে হয় যে উনি অনেক কথা আছে যে কথাগুলো এতদিন মন খুলে বলতে পারেন নাই। আমার মনে হয় আজকে আমরা সেই কথাগুলো শুনবো, সেই কথাগুলো ওনার বলার সময় এসেছে। কারণ ওনার মতো বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা যতদিন আমাদের মাঝে আছেন আমরা ততদিন অন্তত সঠিক ইতিহাসটা জানতে পারবো। গত 15 বছরে শেখ হাসিনা তার পাঠ্যপুস্তক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে এই ইতিহাসের বিকৃতি করেছে, সেটা যদি শেখ হাসিনার সরকার আরো 5-10 বছর বাড়তি থাকতে পারতো, আমার মনে হয় ইতিহাস বলে বাংলাদেশ আর কোনো কিছু থাকতো না। যাই হোক, ডক্টর অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনাটা শুরু করি। আপনি রণাঙ্গনের একজন সম্মুখ যোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধকে সামনে থেকে দেখেছেন, কার নেতৃত্বে যুদ্ধে গিয়েছেন। সেগুলোতে আসার আগে যে জাতীয় সঙ্গীতটা এখন পরিবর্তনের দাবি উঠেছে বাংলাদেশের, আমি মনে করি 95% বেশি মানুষ চায় যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা চুরি করে আনা হয়েছিল আরেকজনের সুর থেকে, এবং ভিনদেশী একজন মুসলমান বিদ্বেষ, বাংলাদেশি বিদ্বেষ একজন কবির লেখা যে জাতীয় সঙ্গীত, সেটা পরিবর্তনের সাথে আপনি একমত কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমাদের কথাগুলি শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের মঙ্গল কামনা করি। আপনি প্রথমেই জিজ্ঞাসা করলেন জাতীয় সঙ্গীত এটা থাকা উচিত না বাতিল করে দেওয়া উচিত। 3টা কারণে এই জাতীয় সঙ্গীত বাতিল করে দেওয়া উচিত। প্রথম কারণটা হচ্ছে এটা বাংলাদেশের কোন লোক এই জাতীয় সঙ্গীতটা রচনা করে নাই। 2 নম্বর হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু বছর পূর্বে এই সঙ্গীতটি লেখা হয়েছিল, সুতরাং এটা কাদের জন্য লেখা হয়েছিল বা কি কারণে লেখা হয়েছিল এটা আদৌ কারো জানা নেই। 3 নম্বর হলো এই জাতীয় সঙ্গীতের সুরটা চুরি করে নেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের একটা পবিত্র জাতীয় সঙ্গীত চুরি করে সুর থেকে নেওয়া আমরা সারা জীবন ধারণ করব, এটা আমি একজন মুসলমান হিসেবে কখনো গ্রহণ করতে পারি না। আমি মনে করি বাংলাদেশের যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছে, কবিরা আছে, তারা সবাই এক জায়গায় বসে ধর্মীয় দিক থেকে বিবেচনা করে স্বাধীনতার যুদ্ধে যারা অবদান রেখেছে সেই বিষয়গুলি, মুক্তিযুদ্ধের কথাগুলি বিবেচনায় রেখে যে সঙ্গীত জাতিকে উদ্বুদ্ধ করতে পারে সেই ধরনের একটা সঙ্গীত হওয়া উচিত। বর্তমান যে জাতীয় সঙ্গীতটা আছে সেটা হলো জাতিকে ঘুম পাড়ানোর সঙ্গীত। এই ঘুম পাড়ানোর সঙ্গীত আমাদের জন্য মোটেই উপযুক্ত নয়। যত দ্রুত সম্ভব এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। আপনার উত্তর একেবারে পরিষ্কার। আমরা জাতীয় সঙ্গীত নিয়ে নিশ্চয়ই এইভাবে ধারাবাহিক আলোচনা করতে থাকবো বিভিন্ন সময়। যারা আজকে জাতীয় সঙ্গীত রাখার জন্য বিভিন্ন ব্যানার, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তারপরে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা চিনি। তারা বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়নি। অতএব চিহ্নিত এসব, এই উদীচী থেকে শুরু করে যেসব সংগঠনগুলো এখন রাস্তায় জাতীয় সঙ্গীত রাখার জন্য কাজ করছে, তারা কাদের হয়ে কাজ করে এটা আগেও আমরা প্রমাণ দেখেছি। এটা নিয়ে আজকে আর আমরা আলোচনা না গিয়ে সরাসরি আপনাকে যেহেতু পেয়েছি আমরা,
আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযুদ্ধের এই শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আমরা গত 15 বছর, এই যে একটা প্রজন্ম, 15 বছরে একটা প্রজন্মের আসলে একেবারে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। তার মানে পুরো একটা প্রজন্মকেই শেখানো হয়েছে যে জিয়াউর রহমান হচ্ছে রাজাকার ছিল, তিনি পাকিস্তানের সাথে আতাত করে তারপরে কিভাবে জাহাজ থেকে সেই মালটাল খালাস করা, এইসব বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের বিকৃত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন। আপনি সেইখানে একেবারে জিয়াউর রহমানের সাথেই তখন থেকে যুদ্ধ করেছেন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেটা কার নির্দেশে শুরু হয়েছিল? আপনাকে ধন্যবাদ। 1970 সালের শেষের দিকে আমি বদলি হয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাই। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল চট্টগ্রামের সিডিএ মার্কেট 16 শহরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি বদলি হয়ে কয়েক মাস পরে ওখানে আসেন সহ অধিনায়ক হিসাবে। আমাদের অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া। তিনি ছিলেন 4th বেঙ্গল রেজিমেন্টের ব্রাভো কোম্পানি কমান্ডার, আর আমি ছিলাম চার্লি কোম্পানি কমান্ডার। আমাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন ছিল। উনি ছিল পাঞ্জাবি এবং পাঞ্জাব রেজিমেন্ট থেকে আসা, আর আমি ছিলাম অরিজিনাল বেঙ্গল রেজিমেন্টের লোক। তৎকালীন মেজর জিয়াউর রহমানও পাঞ্জাব রেজিমেন্ট থেকে এসেছিল, তিনি অরিজিনাল বেঙ্গল রেজিমেন্টের লোক না। 4th বেঙ্গল রেজিমেন্টে আমার অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, যার বাড়ি সিলেট রনকেলি। উনি আমার অধিনায়ক ছিলেন। উনার সাথে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল লাহোরে থাকা অবস্থায়। আমরা লাহোরে দীর্ঘ 2 বছর কাটিয়েছি। ওনার নেতৃত্বে আমি কাজ করেছি। ওখানে চার্লি কোম্পানি কমান্ডার ছিলাম, ম্যাচ সেক্রেটারি ছিলাম, ব্যাটালিয়ন ইন্টেলিজেন্স অফিসার ছিলাম, স্পোর্টস অফিসার ছিলাম। একাধারে 4টি দায়িত্ব উনি আমাকে দিয়েছিলেন। সুতরাং সবাই বলতো যে এমআর চৌধুরী সাহেবের ব্লু হোয়াইট বয়, অর্থাৎ খুব পছন্দের লোক। আমাকে নিয়ে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করতো অনেকে। এমআর চৌধুরী সাহেব, আমরা যখন কুমিল্লায় বদলি হয়ে আসলাম, সংক্ষেপে আমি বলার চেষ্টা করতেছি, কুমিল্লায় বদলি হয়ে আসলাম, তখন আমি শুনলাম লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া, তখন মেজর জঞ্জুয়া প্রমোশন হয়ে 4th বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার হবেন, অধিনায়ক হবেন। তিনি যদি অধিনায়ক হয় তাহলে আমার চাকরি করা সম্ভব ছিল না। তৎকালীন সময়ে এখনকার আর্মি আর তখনকার আর্মি আকাশ এবং জমিনের মধ্যে যতদূর পার্থক্য, এতদূর পার্থক্য ছিল। তিনি যদি আমাকে একটা রিপোর্ট দিয়ে দেন আমার বিরুদ্ধে, আরেকজনের কাছে যাব, 3 মাস পরে আমাকে ঘরে যেতে হবে। জঞ্জুয়ার ভয়ে আমি আমার বন্ধুকে লিখলাম, আমি 4th বেঙ্গল থেকে যে কোনো জায়গায়, তৎকালীন পূর্ব পাকিস্তানে আর না হয় পাকিস্তানের যে কোনো জায়গায়, তবে 4th বেঙ্গলে না। 4th বেঙ্গল থেকে আমার পোস্টিং হয়ে গেল 8ম বেঙ্গল রেজিমেন্টে, যেটা আমি আগেই বলেছি। কয়েকদিন পরে দেখলাম যে জঞ্জুয়া সাহেবের ভয়ে আমি 8ম বেঙ্গল রেজিমেন্টে পোস্টিং গেলাম, এই জঞ্জুয়া সাহেবের বদলি হয়ে আসলো অন প্রমোশন। জঞ্জুয়া সাহেব তার বদলি হয়ে গেল 8ম বেঙ্গল রেজিমেন্টে। অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানে রাত্রে হয়। যার ভয়ে আমি 4th বেঙ্গল ছেড়ে গেলাম, সেই 4th বেঙ্গলের অধিনায়ক হলো আব্দুর রশিদ জঞ্জুয়া। তার সাথে আমার দেখা হলো, কথা হলো, উনাকে অভিনন্দন জানালাম। উনি বললেন যে 4th বেঙ্গল রেজিমেন্ট থেকে 100-150 ভালো সিপাহী, যারা স্পোর্টসম্যান, ভালো শুটার, বিভিন্ন কাজে যারা পারদর্শী, তুমি তাদেরকে চিনো, তাদেরকে বেছে নাও এবং 8ম বেঙ্গল রেজিমেন্টের জন্য নিয়ে যাও। আমি বেছে নিলাম, উনাকে প্রত্যেক দিন রিপোর্ট দিতে লাগলাম। উনি সর্বপ্রথম একটা গ্রুপ নিয়ে চট্টগ্রাম 16 শহরে চলে গেলেন। দ্বিতীয় গ্রুপটা নিয়ে আমি 16 শহরে আসলাম। এটা নিয়ম হলো কোয়ার্টার গার্ড রেস হয়, অর্থাৎ প্রবেশ মুখে যারা পাহারাদার থাকে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে, এটাই রেস করে প্রথমে। এই কোয়ার্টার গার্ড রেস হওয়ার সময় তিনি আমাকে সন্ধ্যার সময় বললেন, তুমি কি আমার বন্ধু নাকি তুমি আমার শত্রু? এরকম একটা প্রশ্ন তার কাছ থেকে আমি আশা করিনি। তখন আমি বললাম
আপনি যে পদে যেভাবে চান আমি সেই কাজ করতে রাজি আছি। আপনি যদি বলেন বন্ধুত্ব, সেটাতেও রাজি আছি। আপনি যদি শত্রুতা আমি চান, সেটাও করতে রাজি আছি। কারণ আমার পিছনে যাওয়ার কোনো পথ ছিল না। তখন তিনি আমাকে বললেন, আমরা দুজন এক জায়গা থেকে এসেছি, ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের থেকে। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও তাহলে ভালো হয়, না হলে তোমরা সব বাঙালিরা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আমার পক্ষে 8ম বেঙ্গল রেজিমেন্ট কমান্ড করা কষ্টকর হবে। তা আমি রাজি হলাম। তিনি আমার হাত ধরে রাখলেন এবং বললেন, তাহলে আমার কোয়ার্টার মাস্টারের দায়িত্ব নাও। নতুন ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টারকে 18 ঘন্টা থেকে 20 ঘন্টা কাজ করতে হয়। সুই সুতা থেকে নিয়ে বন্দুক পর্যন্ত, রেশন সবকিছু তাকেই জোগাড় করতে হয়। অন্যরা শুধু ট্রেনিং করবে, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে হয়ে যাবে, কিন্তু কোয়ার্টার মাস্টার 24 ঘন্টা তাকে দৌড়তে হবে প্রত্যেকটা জিনিসের জন্য। আমি কোয়ার্টার মাস্টার দায়িত্ব নিলাম। 2 মাস পরে বোধহয়, আমার ঠিক স্মরণ নেই এরকম, ইলেকশন হলো। ইলেকশনে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসন তারা পেল। বস্তুত এই নির্বাচন ছিল বাঙালি এবং অবাঙালিদের মধ্যে। এটা পাকিস্তানি এবং পূর্ব পাকিস্তানের মধ্যেই। এটা শেখ মুজিবের ইলেকশনও ছিল না, আওয়ামী লীগের ইলেকশনও ছিল না। বাঙালি এবং অবাঙালিদের মধ্যে ইলেকশন ছিল। লোকজন বাঙালিদেরকে ভোট দিয়েছে, যার জন্য তারা 167টি আসনে জয়লাভ করেছে। ইতিমধ্যে যে কর্নেল আমার চৌধুরী কুমিল্লাতে ছিলেন, তিনিও বদলি হয়ে চট্টগ্রামে ক্যান্টনমেন্টে আসলেন এবং তিনি ক্যান্টনমেন্টের চিফ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এটা ছিল ইবিআরসি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের যেখানে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং এ তিনি প্রধান প্রশিক্ষক হিসাবে আসলেন। নির্বাচনের কিছুদিন পরে তিনি আমাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ডেকে পাঠালেন। উনি তখনও বাসা পান নাই। অফিসার্স মেয়েদের 2টা রুম নিয়ে ওনার ফ্যামিলি নিয়ে থাকতেন। বড় ছেলে ক্যাডেট কলেজের ছাত্র, আর এক ছেলে সাথে ছিল। আমি সন্ধ্যার পরে গেলাম, তার সাথে কোনো ভূমিকা হলো না। তিনি সরাসরি আমাকে জিজ্ঞাসা করলেন যে, বলি তুমি কি মনে করো পাকিস্তানি জেনারেলরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করবে? আমি বললাম যে না, পাকিস্তানের জেনারেলরা কখনো শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করবে না, কারণ তারা মনে করে না শেখ মুজিব তাদের কাছে গ্রহণযোগ্য। তা উনি আমাকে বললেন, তাহলে কি করণীয়? তা বললেন, দেখেন আপনিও দীর্ঘদিন পাকিস্তানের সময় কাটিয়ে আসছেন, আমি আমার জীবনের 12টা বৎসর পাকিস্তানের সময় কাটিয়েছি। আমি করাচি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওখানেই লেখাপড়া করেছি। আমাদের প্রতি যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য করা হয়েছিল, চাকরি ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে আমাদের সাথে একটা বৈষম্য ছিল। মনে হয়েছিল আমরা যেন পাকিস্তানের 2য় শ্রেণীর নাগরিক। আমাদের যে প্রাপ্য ছিল, সে প্রাপ্যের 5% আমরা পাই নাই। কোন কোন বিষয়ে আমরা 3% থেকে 2% আমরা পেয়েছিলাম। তখন আমি বললাম যে এটাই উপযুক্ত সময় একটা বিদ্রোহ করা। তিনি আমার মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলেন। তিনি তখন খুব সন্তুষ্ট হলেন এবং বললেন, তুমি 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, আর আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে যে সমস্ত পুরানো সৈনিক আছে, ট্রেনিং এর জন্য ইন্সট্রাক্টর আছে, তাদেরকে নিয়ে আমি আস্তে আস্তে প্রস্তুত হচ্ছি। তবে এই মুহূর্তে কোনো অফিসারদেরকে বলা যাবে না, কোনো বাঙালি অফিসারদেরকে বলা যাবে না। এর কিছুদিন পর তৎকালীন মেজর জিয়া এবং আমার অফিসের মধ্যে গ্যাপ ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। বিভিন্ন সময় রেশনের জন্য আমার অফিসে ঢুকতেন, চিনির জন্য ঢুকতেন, তেলের জন্য ঢুকতেন, বিভিন্ন সময় কথা হতো, কিন্তু তার সাথে আমার কোনো ঘনিষ্ঠতা ছিল না। একদিন উনি আমাকে বললেন, তুমি একটু সন্ধ্যায় আমার বাসায় আসো। আমাদের অফিসার মেস থেকে উনার বাসা ছিল মাত্র 200-300 গজ দূরে। আমি সন্ধ্যায় গেলাম। উনি আইএসআইতে চাকরি করেছেন, আমি ইন্টেলিজেন্সে চাকরি করেছি। উনি আমার কাছ থেকে অনেকগুলি কথা জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন আমার
চৌধুরী সাহেব যেরকম কথা বলছেন অনুরূপ ভাবে তিনি বললেন বাংলাদেশের অবস্থা কি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা যা জানালেন সারজিৎ ও হাসানাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিৎ আলম ও হাসানাত আবদুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার 27 নভেম্বর সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সারজিৎ আলম ও হাসানাত আবদুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সারজিৎ ও হাসানাত লিখেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। এর আগে হাসানাত সারজিৎদের সঙ্গে থাকা আহমদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা 7:30 চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সারজিৎ আলমের গাড়িবহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয়, আল্লাহর কৃপায় বেঁচে ফিরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আবদুল্লাহ ও সারজিৎ আলম। পথই মধ্য সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। দোহাজারী হাওয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভরঞ্জন চাকমা ঢাকা পোস্টকে এ সমস্ত বলেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচারের দাবি করেছেন ডক্টর ফরহাদ। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ফরহাদ ইতিমধ্যে বিচারের দাবি করেছেন আইনজীবী হত্যার, এবং খুব শীঘ্রই আমরা আশা করছি আইনজীবী হত্যার বিচার শুরু হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে কিভাবে নৃশংসভাবে ইসকন হত্যা করেছে আমাদের ভাই আইনজীবী ভাইকে চট্টগ্রামে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বাংলাদেশে একটি সংগঠন, যে সংগঠন হলো ষড়যন্ত্রকারী সংগঠন, ষড়যন্ত্রকারী দুশ্মন, ইসলামের বড় দুশ্মন, সেই সংগঠন হলো ইসকন। প্রিয় দর্শক শ্রোতা, এই ইসকনকে নিষিদ্ধ করবে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই। আপনাদের সবাইকে আমি একটি কথা বলতে চাই স্পষ্টভাবে, বাংলাদেশের মাটি থেকে এই ইসকন খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি নিষিদ্ধ হতে চলেছে। এখন আপনারা এ বিষয়ে কেমন মতামত দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে আরও একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলার মাটিতে কোনো দুশ্মন যেন না থাকে, আর যদি দুশ্মন থাকে তাহলে ডক্টর ইউনূস যেন ক্ষমতায় না থেকে আমাদের নতুন কোনো সরকার উপহার দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবার প্রতি ভালোবাসা থাকবে। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন।